মৃত্যুপুরী আনন্দপুর অগ্নিকাণ্ডে আরো বাড়ল মৃত্যু। অগ্নিকাণ্ডের পর আরো 3 জনের দেহাংশ উদ্ধার। অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 19। সরাসরি আমাদের প্রতিনিধি হিন্দল দে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। হিন্দল, এই আশঙ্কা ছিল যে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে, আরো 3 জনের দেহাংশ উদ্ধার হলো, অন্যদিকে আরো বেশ কয়েকজন নিখোঁজ বলেই জানা যাচ্ছে। একেবারেই দেখো, যত সময় জড়াচ্ছে ততই কিন্তু যেটা দেখা যাচ্ছে যে মৃত্যুপুরী যে আনন্দপুরের নাজিরাবাদ, যেখানটায় 2টি গোডাউন সম্পূর্ণ ভস্মীভূত, সেইখান থেকে কিন্তু একের পর এক মানুষের দেহাংশ উদ্ধার হচ্ছে। তুমি জানো যে 26 তারিখ যখন আগুন লাগে ভোর 3টে নাগাদ, সেই সময় থেকে 26 তারিখে মোট 8 জনের দেহাংশ উদ্ধার হয়। তার পরবর্তী ক্ষেত্রে গতকাল অর্থাৎ কিনা 27শে জানুয়ারি সেখানে কিন্তু মোট 8 জনের দেহাংশ উদ্ধার হয়। তার মধ্যে তোমাকে দেখাবো, শুভঙ্কর লাহাকে বলবো দেখাতে, এই যে সামনের যে গোডাউনটি রয়েছে এটি কিন্তু সেই খাদ্য বিপণীর যে গোডাউন ছিল সেখানে, এবং সেখান থেকে 3 জনের দেহাংশ উদ্ধার হয়েছে। এবং আজ কিছুক্ষণ আগে দূরে সোজাসুজি যে গোডাউনটা দেখা যাচ্ছে, যে গোডাউনটা একেবারে দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে, সেখান থেকে কিন্তু 3 জনের দেহাংশ উদ্ধার হয়েছে। অর্থাৎ প্রথম দিন 8, গতকাল 8, 16 জন, এবং আজকে এখনও পর্যন্ত 3 জনের দেহাংশ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, আরও কিন্তু বেশ কিছু দেহাংশ রয়ে গিয়েছে, যেহেতু এখনও পর্যন্ত উদ্ধার কাজ সম্পূর্ণ করা সম্ভবপর হচ্ছে না, কেননা পোড়া জিনিসপত্র পড়ে রয়েছে, ভেঙে থাকা দুমড়ে মুচড়ে থাকা শেড, লোহার স্ট্রাকচার সেগুলো রয়েছে, এবং যেসব জিনিসপত্র ছিল সেগুলোকে সরালে কিন্তু কোথাও কোথাও কিন্তু দেহাংশ সেখান থেকে উদ্ধার হবে, তেমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। কেননা পুলিশ প্রথম থেকেই বলছিল যে পুলিশের তালিকায় মোট 26 জন নিখোঁজ, তেমনটাই পরিবারের সদস্যরা নিখোঁজ অভিযোগ জানিয়েছেন। এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করে, তল্লাশি প্রক্রিয়া শুরু করে, এবং সেই প্রক্রিয়ায় কিন্তু এখনও পর্যন্ত 19 জনের দেহাংশ উদ্ধার হয়েছে। কিন্তু এই 19 জনই কি এই 26 জন নিখোঁজ যে মানুষজন তারাই, সেটা কিন্তু এখনও পর্যন্ত নিশ্চিত নয়, কেননা যেহেতু তাদের শনাক্তকরণ এখনও পর্যন্ত সম্ভবপর হয়নি। ডিএনএ টেস্টের মাধ্যমে ডিএনএ স্যাম্পল ম্যাচ করার পরে কিন্তু জানা যাবে কোনটা কার দেহ, এবং তারপরে তার সেই দেহাংশগুলো তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে। ইতিমধ্যেই তোমাকে বলে রাখি, এই যে গোডাউনগুলো রয়েছে, অর্থাৎ খেয়াদা 2, খেয়াদা 1, অর্থাৎ সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা, যেগুলো জলাভূমি বলে পরিচিত, পূর্ব কলকাতার জলাভূমি, সেই সব জলাভূমির মধ্যে কিন্তু এভাবেই একের পর এক ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে গোডাউন, কারখানা, যেগুলো সম্পূর্ণ বেআইনিভাবে, অবৈধভাবে এই ব্যবসাগুলো চলছে। প্রশাসনের নাকের ডগায় পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থাকা সত্ত্বেও কেন এগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না, তা নিয়ে কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলছেন। শুধু তাই নয়, এই গোডাউন বা কারখানা যেগুলোই থেকে থাকুক না কেন, সেগুলোর অগ্নি নির্বাপন ব্যবস্থাও সঠিকভাবে ছিল না। আমরা গতকালই দেখেছিলাম যে ফায়ারের ডিজি রণবীর কুমার, তিনি বলেছিলেন যে এদের কোনো ফায়ার ক্লিয়ারেন্স নেই, এদের এখানে কোনো অডিট করা হয়নি, এবং দপ্তর যে এড়িয়ে গিয়েছিল, তাদের নজরদারি এড়িয়ে গিয়েছিল, সেই বিষয়টাও তার কথায় তিনি স্বীকার করে নেন, এবং দমকল মন্ত্রী সুজিত বসুও সেই একই বক্তব্য রাখেন। গোটা পরিস্থিতিতে কিন্তু একের পর এক মৃতদেহের দেহাংশ উদ্ধার হচ্ছে, এবং সেই দেহাংশগুলো কার সেগুলোকে কিন্তু স্পষ্ট করা হবে। পাশাপাশি ববি হাকিম তিনি স্পষ্টত বলছেন যে এখানে কোনো ভরাট হচ্ছে না, নতুন করে কোনো জলাভূমি ভরাট হচ্ছে না, কিন্তু স্থানীয়রা বলছেন, বিরোধীরা বলছেন একের পর এক জলাজমি ভরাট হয়ে যাচ্ছে এবং এই ধরনের কারখানা তৈরি হচ্ছে। ববি হাকিম কিন্তু এর দায় ঝেড়েছেন বাম আমলের ওপরে, কেননা তিনি বলছেন 2006 সমস্তটা হয়েছে, তারপরে আর কিছু ঘটেনি, অর্থাৎ কিনা যখন থেকে তৃণমূল সরকার এসছে সেই সময় থেকে কোনো রকম ভরাট হয়নি। স্বাভাবিকভাবে একাধিক প্রশ্ন উঠছে, এবং সেই সব প্রশ্নের সমাধান কি, এবং আর কতজন মানুষ এখনো পর্যন্ত চাপা পড়ে রয়েছেন, তাদের দেহাংশ রয়ে গেছে, সেগুলো কিন্তু সময় বলবে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ হিন্দু। আমি আরেকবার আপনাদের সামনে এআই ভিডিও মারফত তুলে ধরার চেষ্টা করছি ঠিক সেই সময় কি ঘটনা ঘটে থাকতে পারে। এখন প্রশ্ন হচ্ছে ঠিক কি ধরনের যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছিল, সেইগুলো তদন্তের মধ্যে দিয়ে উঠে আসার সম্ভাবনা। কিন্তু যে ঘটনা ঘটেছে, আজকে সকাল 8টা নাগাদ মুম্বাই থেকে বিমানে রওনা দেন বারামতির উদ্দেশ্যে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী। 8:45 নাগাদ দুর্ঘটনার মধ্যে পড়ে এই বিমান, যেখানে অজিত পাওয়ার ছিলেন এবং তার সঙ্গে থাকা আরও যে 4 জন, তাদের প্রত্যেকের মৃত্যু হয়েছে। অবতরণের সময় ভেঙে পড়ে বিমান, এমনটা খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত। প্রথমবার অবতরণের সমস্যা হয়, দ্বিতীয়বার অবতরণের আগে অনুমতি চান এবং তখনই মেডে কল পাঠান পাইলট, এবং তারপরেই ভেঙে পড়ে বিমান। এখন বারামতিতে বিমানটা ভেঙে পড়লো কেন, পাইলট ক্যাপ্টেন বি পার্থসারথী কি বলছেন, আসুন একবার দেখি।
যেটা হয় ইমার্জেন্সিতে কন্ট্রোলেবল ইমার্জেন্সি হলে সেখানে বিশেষ করে এক্সপিরিয়েন্স পাইলট যারা থাকে তাই এয়ারক্রাফটে কো পাইলট অ্যান্ড কমান্ডার্স থাকে। তো কমান্ডার সিচুয়েশন দেখে ডিসিশন করে যে এই সিচুয়েশনে ভিআইপি অন বোর্ড আছে, আমার ইমার্জেন্সি সিচুয়েশন হয়েছে, ওয়েদার ইঞ্জিন রিলেটেড, ফ্লাইট কন্ট্রোলস রিলেটেড, ল্যান্ডিং গিয়ার রিলেটেড, যাই হোক এটা যদি কন্ট্রোলেবল সিচুয়েশন এমার্জেন্সি হয় দে উইল নেভার ট্রাই টু ল্যান্ড। বারামতির রানওয়ে তো ছোটো রানওয়ে, ওখানে ফায়ার ফাইটিং ক্যাটেগরি স্ট্যান্ডার্ড থাকবে না। ধরুন ল্যান্ডিংয়ের সময় সাপোজ টায়ার বাস্ট হলো বা ব্রেকিংয়ে প্রবলেম হতে পারে, যদি ল্যান্ডিং রিলেটেড ইস্যু হয় তাহলে আমার এটা একটা ফেটাল ইস্যু হতে পারে। সো এই জন্যে নোবডি উইল ট্রাই টু ল্যান্ড এনি ইমার্জেন্সি উইথ ভিআইপি অন বোর্ড যদি নিয়ার বাই বেটার ফ্যাসিলিটি এয়ারপোর্ট থাকে। তো বারামতি থেকে বম্বের হার্ডলি 110 নটিক্যাল মাইল, মানে ক্লোজ টু 200 কিলোমিটারের মতো ডিস্টেন্স অনলি। আর এটা তো জেট এয়ারক্রাফট ছিল, প্রাইভেট চার্টার্ড হলো, এটা টার্বোপ্রপ এয়ারক্রাফট নয়, জেট এয়ারক্রাফট, লিয়ার জেট এয়ারক্রাফট, ভেরি অ্যাডভান্স এয়ারক্রাফট মেশিন। সো আর হাই অল্টিটিউডও ক্লাইম্ব করতে পারে। তো দে ক্যান রিচ বম্বে উইদিন 30-35 মিনিটস অ্যান্ড পুনা ক্যান রিচ উইদিন 15 মিনিটস ইন ইমার্জেন্সি সিচুয়েশন অলসো। তো আমাদের যে এয়ারক্রাফটের যে প্রেসক্রাইবড ম্যানুয়ালগুলো থাকে ইমার্জেন্সি সিচুয়েশনের জন্যে, ডায়ার ইমার্জেন্সি অলসো অ্যালাউড টু ল্যান্ড উইদিন 30 মিনিটস অফ টাইম। ওর মধ্যে যে এয়ারপোর্টটা পড়ে সেটাকেও ইমার্জেন্সি এয়ারপোর্টের মধ্যেই রাখা হয়। সো মানে এই ক্ষেত্রে পুনা ইজ ক্লোজ, এই ক্ষেত্রে মুম্বাই এয়ারপোর্ট ইজ ক্লোজ অ্যান্ড ডিপার্চারও বম্বে থেকে করেছে, ওদের ব্যাকআপ টিম সাপোর্ট এভরিথিং ইজ অ্যাভেলেবল ইন বম্বে। This kind of accident only will happen যখন পাইলট দেখছে they are not able to handle the aircraft. Just try to understand that. And এই সিচুয়েশনটা খুব রেয়ার ওকেশনে আসবে যখন এয়ারক্রাফট সিরিয়াসলি কন্ট্রোলেবিলিটি ইস্যু হবে, বা ধরা গেল বোথ ইঞ্জিন ফেলিওরে হয়ে গেল, বা ধরা গেল যে মানে ককপিটের কন্ট্রোল কলাম থাকে কোনো একটা জ্যাম অ্যান্ড যেটাই হলো, যেটা এক্সট্রিম এমার্জেন্সি, যেটা থেকে আমি আর ক্লাইম করতে পারছি না বা আমি ফার্দার বম্বে বা পুনাতে ডাইভার্ট করতে পারছি না, ওই সিচুয়েশনেই অনলি মেডে কল দেবে অ্যান্ড ট্রাই টু ল্যান্ড ইন সেম এয়ারপোর্ট আর আশেপাশে। এই মহারাষ্ট্রের বারামতিতে যে বিমানটি ভেঙে পড়েছে, যাতে মৃত্যু হয়েছে অজিত পাওয়ারের, এটি লিয়ার জেট 45 সিরিজের বিমান। 2023 সালে এই একই সিরিজের বিমান ভেঙে পড়েছিল মুম্বাই বিমানবন্দরে। অবতরণের সময় রানওয়ে থেকে পিছলে নেমে এসেছিল সেই বিমান। 2023-এ কি ঘটেছিল, মুম্বাইয়ে পিছলে গিয়ে দুর্ঘটনা ঘটেছিল, এবং আজকে 2026-এর আজকের দিনে বারামতিতে এই একই সিরিজের বিমান ক্র্যাশ করলো, যাতে মৃত্যু হলো মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর। 23 সালে সে যাত্রায় কিন্তু ভাগ্যক্রমে কোনো প্রাণহানি হয়নি। মহারাষ্ট্রের বারামতিতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় ভেঙে পড়া প্রাইভেট বিমানে উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার ছিলেন। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যু হয়েছে, তার সঙ্গে যে আরও 4 জন ছিলেন তাদেরও মৃত্যু হয়েছে। অবতরণের সময় এই বিমানটি ভেঙে পড়ে বলে খবর সূত্রের। প্রথমবার অবতরণের চেষ্টা করা হয়, এরপর দ্বিতীয়বার অবতরণের অনুমতি চাওয়া হয়, মেডে কল দেন পাইলট, কিন্তু মাটি ছোঁয়ার আগেই সেটি দুর্ঘটনার কবলে পড়ে, মুখ থুবড়ে পড়ে তারপরে, যাতে মৃত্যু হয় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।